বন্ধুরা সবাইকে স্বাগত রিফর্ম 24 এই চ্যানেলে। আম, আজকে আমরা সংস্কার নিয়ে কথা বলবো। তো খুবই সুসংবাদ, সংস্কারের পালে হাওয়া লেগেছে। আজকে আপনারা হয়তো নিউজগুলো দেখেছেন। 6টা কমিটি তৈরি করা হয়েছে সংস্কারগুলোকে দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য। সেগুলা হচ্ছে বিচার বিভাগ, পুলিশ, সংবিধান, নির্বাচন পদ্ধতি, সেই সাথে দুদক এবং জনপ্রশাসন। এবং প্রত্যেকেই একজন করে এই জাতীয় কমিটিগুলার প্রধান করা হয়েছে। অক্টোবরের 1 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে। উইদিন 3 মাসের মধ্যে তারা একটা কিভাবে রিফর্মটা করা যাবে সে ব্যাপারে একটা রূপরেখা প্রণয়ন করবেন। খুবই আশার ব্যাপার। আজকে এই পুলিশের রিফর্ম নিয়ে আমি একটু আলোকপাত করব। বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে পুলিশের এখন অবস্থা অত্যন্ত বেহাল, বেহাল দশা বাংলায় যাকে বলে। এবং স্পেশালি যদি কেন্দ্রীয়ভাবে দেখি, 2 জন আইজি রিমান্ডে এবং কমিশনাররা ধরা পড়ছেন। সেন্ট্রাল যারা নেতৃত্ব পজিশনে ছিলেন সব পলাতক। সবকিছু মিলে একটা বেহাল অবস্থা। এবং এই পুলিশের আসলে এখন যে অবস্থা, এই পুলিশকে কেউ ওন করে না। কারণ এই বিপ্লবী সরকার পুলিশকে ওন করে না। যেহেতু বিপ্লবের সময় তাদের ভূমিকা ছিল বিপ্লবের বিরুদ্ধে, জনগণ তাদেরকে আস্থা রাখতে পারে না। সো এখানে আস্থাহীনতা আর ওনারশিপের অভাব, স্পেশালি কেন্দ্রীয়ভাবে। অনেকেই অনেক কথা বলছেন যে কেন এইটা হলো, বা পুলিশের এই অবস্থা কেন হলো, বা কি করা যেতে পারে যাতে এটা না হয়। কেউ বলছেন দলীয়করণ, দলীয়করণের প্রভাব। কেউ বলছেন সিস্টেমের সমস্যা, নানান ধরনের কথা কিন্তু আসছে। তো আমার কাছে মনে হয় এটা আরো গভীরে যাওয়ার বিষয়। সেটা হলো, যদি আমরা একটু গভীরভাবে দেখি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মানে আমাদের এই এই যে সাবকন্টিনেন্টের যে পুলিশ, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু উপনিবেশিক পুলিশ। অর্থাৎ যেটাকে আমরা বলি কলোনিয়াল পুলিশ। অর্থাৎ যখন বাইরের কোনো শক্তি দেশকে পরিচালনা করেছে বা দেশে প্রভুত্ব করেছে, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য যে বাহিনীকে তৈরি করেছে এবং ব্যবহার করেছে, সেটাই হলো পুলিশ। সেই পুলিশের কর্ম আ যজ্ঞ এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট হলো কাঠামো, আমরা কিন্তু লেজেসি হিসাবে চলে আসছি। সেই আ আ ভারতবর্ষের যখন স্বাধীন হয়েছে ৪৭ সালে, তার আগে থেকে শুরু করে তারপরে ৭১, এখনো। সো কাঠামোগত কোনো পুলিশে কিন্তু পরিবর্তন হয় নাই। যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাঠামোতে পরিবর্তন করতে পারবো, কোনো নিশ্চয়তা নেই এই যেই সিস্টেমের মধ্যেই আমরা যাই না কেন, এই পুলিশ যে আবার কারোর হাতিয়ার হবে না, আবার যে দানবের হাতিয়ারে পরিণত হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে এটাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, ১ম জিনিস হচ্ছে রাষ্ট্র আর জনগণ। রাষ্ট্র আর জনগণ দুটো আলাদা এন্টিটি। এখন যদি ইউটোপিয়ান আম সিচুয়েশন হয় যে রাষ্ট্র জনগণ দ্বারা এবং জনগণের এবং একই সাথে জনগণের সেবক, এটা যদি হয়ে থাকে, অর্থাৎ ২টা এন্টিটি যদি আম আ এত কাছাকাছি হতো, তাহলে আর এটা নিয়ে বিতর্ক হতো না। কিন্তু এই গত ৫০ বছর যাবৎ আমরা কি দেখছি? যখনই টেস্টেড, যখনই সিচুয়েশনটা এমন তৈরি হয়, যেখানে রাষ্ট্র এবং জনগণ একাট্টা হয় না, তখন পুলিশ কোন দিকে যায়? রাষ্ট্রের দিকে যায়। অর্থাৎ পুলিশ কিন্তু যখন রাষ্ট্র এবং জনগণ মুখোমুখি অবস্থানে আসে, পুলিশ কখনোই জনগণের দিকে যেতে পারে না। তাহলে আমরা বুঝি একটা রাষ্ট্রের কি লাগে? রাষ্ট্রের লাগে প্রতিরক্ষা, বহিঃশত্রুর আক্রমণ। আর জনগণের কি লাগে?
নিরাপত্তা। তাহলে এই প্রতিরক্ষার কাজ করে কে রাষ্ট্রের জন্য? সশস্ত্র বাহিনী। আর নিরাপত্তার কাজ কে করে? পুলিশ। তাহলে পুলিশের ক্লায়েন্ট কে বা পুলিশের কাজ কি? জনগণের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্রের কাজ না পুলিশের। রাষ্ট্রের প্রতিরক্ষায় পুলিশের কোনো ভূমিকা নেই। রাষ্ট্রের নিরাপত্তায় পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়া। এইখানে গোড়ায় গলদ। আমাদের পুলিশ এখন যে কাঠামো তাতে জনগণের সাথে কোনো সম্পর্কই নেই। জনগণ পুলিশকে নির্বাচিত করে না। জনগণের অর্থে সরাসরি পুলিশের বেতন আসে না এবং পুলিশ জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য কোনো দায়বদ্ধতা নেই। তাহলে এটাই হলো কলোনিয়াল পুলিশের মেইন চরিত্র অর মেইন ফিচার, যেটা আমরা ধারণ করে আসছি। তাহলে এটা যদি আমরা বুঝি যে পুলিশের এখনকার কাঠামো যদি আমাকে চুজ করতে হয় বিটুইন রাষ্ট্র অ্যান্ড জনগণ, তাহলে এটা রাষ্ট্রের সাইডে আছে, জনগণের সাইডে নাই। তো এই পুলিশকে রাষ্ট্রীয় পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ তৈরি করতে হবে। এখন পুলিশের যে বেহাল অবস্থা, সেন্ট্রাল কাঠামোটা অলমোস্ট তছনছ অবস্থা, তাতে দেশের অত্যন্ত ক্ষতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অত্যন্ত খারাপ, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সবকিছু মিলে দেশের একটা কাঠামো বা অর্থনৈতিক কাঠামোর উপর এটা চাপ সৃষ্টি করছে। এখন এইরকম একটা কাঠামোগত পরিবর্তন করতে হলে এটা কিন্তু একটা ম্যাসিভ কাজ। এটা খুব সহজ কাজ না। সো কাজটা করতে হবে। এটা কোনো নতুন ভাবাদর্শ না। এটা দুনিয়াতে অনেক জায়গাতেই আছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, যখন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়, যুক্তরাষ্ট্র কিন্তু স্বাধীন হয়েছিল কলোনিয়াল পাওয়ার, এই ব্রিটিশ কলোনি থেকে। তাদের মাথায় যারা এই স্বাধীনতার স্থপতি যারা ছিলেন, ফাউন্ডার যারা ছিলেন, তারা কিন্তু এটা মাথায় রেখেছিলেন যে আমরা এমন কোনো সেন্ট্রাল পাওয়ার, সেটা আপনার পলিটিক্যাল হোক অথবা আ পুলিশ পুলিশই হোক, এমন কোনো আমরা বাহিনী বা পাওয়ার আ চাই না, যারা আবার ওই কলোনিয়ালদের মতোই তাদের মতোই অ্যাক্ট করতে পারে। সে কারণেই কিন্তু প্রশাসন এবং পুলিশকে ডিসেন্ট্রালাইজ করা। সো এটার নজির কিন্তু আছে। এমন না যে নতুন একটা কিছু বা নতুন সম্পূর্ণ আ উদ্ভাবন, তা না। এক্সাম্পল অলরেডি আছে। সো এখন বাংলাদেশের পার্সপেক্টিভে পুলিশের মধ্যে ব্যাপক কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এই কাঠামোগতগুলো আনতে সময় লাগবে। তো আমার মনে হয় যে আমরা একবারে সবকিছু না চেষ্টা করে পর্যায়ক্রমে যদি আমরা হাত দেই, তাহলে একটা শৃঙ্খলা মেনে একটা পরিবর্তন আনা সম্ভব। কিভাবে করা যেতে পারে? ৩ টা ধাপে আমার মনে হয় করতে পারি আমরা। ১ম ধাপে, সবচেয়ে ইম্পোর্টেন্ট ধাপ, সেইটা হলো এখন পুলিশের যে অবস্থা, এখানে পার্জিং করতে হবে। শুদ্ধিকরণ, বাংলায় যেটা শুদ্ধ করতে হবে। যারা সরাসরি অন্যায় অবিচারের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, দলীয় পরিচয়ে অথবা শুধুমাত্র আ দলীয় পরিচয় থাকার কারণে যারা বিভিন্ন সময় সুবিধা পেয়েছেন, নিয়োগ পেয়েছেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে পার্জিং এর আওতায় আনতে হবে। সো যখন এই শুদ্ধিকরণটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে, তখন অনেক যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো জনবল কিন্তু আমাদের পুলিশে আছে। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এনে মোটামুটি একটা আম শুদ্ধকরণ যখন হয়ে যাবে, তখন এই পুলিশটাকে আমাদের 2nd ধাপে নিয়ে যেতে হবে। 2nd ধাপটা হলো পুলিশটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট কার থেকে? নির্বাহী বিভাগ থেকে। পুলিশের কাজ যখন একটা সভ্য দেশে রুল অফ ল এস্টাবলিশ হয়, তখন পুলিশের কাজ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা বা আমরা বাংলায় যেটাকে বলি আইন প্রয়োগ করা। মানে আইন
রাষ্ট্র যারা পরিচালনা করেন, বিশেষ করে যেটাকে আমরা নির্বাহী বিভাগ বলি, তার থেকে পুলিশকে 10 মাইল দূরে সরাইতে হবে। অর্থাৎ এদের সাথে এদের সাথে পুলিশের কোনো সম্পর্ক রাখা যাবে না। এটাকে আমি বলছি পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে। পুলিশ করবে যেটা বিচার বিভাগে যা করতে বলবে, পুলিশ সেটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ব্যবস্থা করতে হবে, আলাদা পুলিশ কমিশন করে, পুলিশ সেক্রেটারিয়েট করে, যা যা লাগে। এটা আমরা দ্বিতীয় ধাপে করতে পারি। প্রথম ধাপটা হচ্ছে শুদ্ধিকরণ এবং বিচারের আওতায় আনা এবং যোগ্য লোকদেরকে সামনে নিয়ে আসা। আর সেকেন্ড ধাপে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট করা। আর থার্ড ধাপে গিয়ে যখন আমাদের অন্যান্য রিফর্মগুলো মোটামুটি একটা লেভেলে চলে আসবে, তখন সেই ধাপে গিয়ে আমরা পুলিশকে ডিসেন্ট্রালাইজ করা। আর ডিসেন্ট্রালাইজ মানেই হলো সব পুলিশ হবে বিভিন্ন ধাপের পুলিশ, এবং প্রত্যেকটা ধাপে ওই পুলিশ হবে ইন্ডিপেন্ডেন্ট। আর সেই ইন্ডিপেন্ডেন্ট পুলিশগুলো যখন হবে, তখন তাদের যে ইউনিটগুলো হবে, সেই ইউনিটটা হতে পারে থানা, সেই ইউনিটটা হতে পারে ওয়ার্ড, এক একটা মেট্রোপলিটন এরিয়াতে হতে পারে ওয়ার্ড। এই ইউনিটগুলোর যে প্রধান তিনি হবেন একজন নির্বাচিত ব্যক্তি 4 বছরের জন্য, 5 বছরের জন্য। কিন্তু ইউনিফর্ম পরবে, সে পুলিশের কাজই করবেন, বাট সে হবে নির্বাচিত। এবং এই নির্বাচিত ব্যক্তির যখন লোকালি নির্বাচিত হবে, তখন তার দায়বদ্ধতা অটোমেটিক্যালি তৈরি হবে লোকাল জনগণের প্রতি। তার বেতন আসবে সেন্ট্রাল থেকে, ঠিক আছে, কিন্তু তার নিয়োগ বা পদোন্নতি অথবা ট্রান্সফার এইসব নিয়ে আর টেনশন করতে হবে না। কেন? সে হবে লোকাল পুলিশ। প্রত্যেকটা ইউনিট ওই ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং এই ইউনিটের যে প্রধান হবেন সে হবে নির্বাচিত। এরকম একটা স্ট্রাকচার কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রে আছে। এভাবেই এখানে পুলিশ ইউজ হয়। এর বাইরেও বিভিন্ন ধরনের বিশেষায়িত পুলিশ থাকবে যারা স্পেশাল কাজের জন্য। সো এইরকম একটা পর্যায়ে আমরা আসতে চাই, তৃতীয় পর্যায়ে। সো 3টা পর্যায় দিয়ে যদি আমরা কাজটা আগাই, তাহলে আমার মনে হয় একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা ডিসিপ্লিন ওয়েতে পুলিশের মধ্যে একটা কাঠামোগত পরিবর্তন অ্যাচিভ করা সম্ভব। এবং এটা খুব যে কঠিন কাজ আমি বলবো না, কিন্তু এটা এখন আমাদের জন্য একটা ভালো সুযোগ আসছে। আমরা কমপ্লেইন না করে পুলিশের এই বেহাল দশা, কিন্তু যেমন পুলিশের জন্য এটা একটা খুবই খারাপ অবস্থা, একই সাথে দেশের জন্য একটা সুসংগঠিত জনগণের পুলিশটা অত্যন্ত জরুরি। আরো একটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হলো আমরা প্রতিরক্ষা এবং নিরাপত্তার কথা বলেছি, কিন্তু একটা মাঝখানে গ্রে এরিয়া আছে। সেটা হচ্ছে আমরা প্রায় শুনি জঙ্গি, উগ্রবাদ, এইসব তকমা লাগিয়ে তখন পুলিশকে ব্যবহার করা হয় তাদের সোকল দমনের নামে। এই বাহিনীগুলোকে ব্যবহার করা হয় জঙ্গি বা উগ্রবাদ দমনের কথা বলে, প্রাকারান্তরে আসলে বিরোধী দল বা অন্য যারা ভিন্ন মতাবলম্বী তাদেরকে দমন করার একটা প্রচেষ্টা সবসময় দেখা যায়, যারা স্পেশালি এই রাষ্ট্র পরিচালনায় থাকেন তাদের মধ্যে। তো যখন এই বিকেন্দ্রীকরণটা হবে এবং যখন এই দায়বদ্ধতা জনগণের কাছে চলে আসবে, এবং যখন পুলিশকে রাষ্ট্র পরিচালনাকারীদের থেকে যখন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করা যাবে, তখন এই ধরনের দানবের হাতিয়ার আর তৈরি হবে না। এটাও একটা বড় বিষয়। তবে যেটা বলছিলাম যে তাহলে অন্যান্য দেশে এই জাতীয় বিষয়গুলা, এই যে জঙ্গি বা উগ্রবাদ, এইসব বিষয় কিভাবে হ্যান্ডেল করে, এগুলো আসলে নিরাপত্তা বা প্রতিরক্ষা কোনোটার মধ্যেই সরাসরি পড়ে না। তবে এটার জন্য আলাদা আলাদা একটা প্রতিষ্ঠান থাকে যারা এটাকে ওয়াচ করে, এটাকে আম, আহ, খুব ক্লোজলি মনিটর করে এবং এটাকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করে, কিন্তু কোনো কিছু আইনের বাইরে না। খুব ভালো এক্সাম্পল যুক্তরাষ্ট্রের এফবিআই কাজই তাই। কোনো উগ্রপন্থী কোনো লোক বা কোনো গোষ্ঠী কোনো কিছু নাশকতামূলক কোনো কিছু করার চেষ্টা করছে কিনা সেটাকে ওয়াচ করা, আর যদি কেউ করে থাকে, স্পেসিফিক যদি এভিডেন্স থাকে, তখন কোর্টের পারমিশন নিয়ে, অর্থাৎ কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে অথবা কোর্ট থেকে সম্মতি নিয়ে তার বিরুদ্ধে তখন
তারা অ্যাকশনে যেতে পারে। বাট সেটা কিন্তু পুলিশের পক্ষে সম্ভব হয় না। আর এটা কিন্তু প্রতিরক্ষার অংশ না। তবে জেনারেলি যতক্ষণ পর্যন্ত এটা একটা মতবাদ, যতক্ষণ পর্যন্ত এটা একটা আইডিওলজি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিরাপত্তার কাজও না বা এটা দমন করার জন্য কোনো বিষয় না। এটা পলিটিক্যাল জিনিস, পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। কিন্তু যদি এর মধ্যে নাশকতার অংশটা চলে আসে, তখনই এটা আ এই দেশের জন্য একটা ঝুঁকিতে পরিণত হয়। বাট ইভেন দেন এটা কিন্তু জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। এটা রাষ্ট্রের বিষয়। এবং রাষ্ট্রের ব্যাপারে পুলিশের কোনো কাজ নেই। রাষ্ট্রের ব্যাপারে যদি এটা রাষ্ট্রের উপরে কোনো হুমকি হয়, সেটা প্রতিরক্ষার বিষয়, সশস্ত্র বাহিনীর বিষয়। আর যদি এই জাতীয় বিষয় হয়, এটা হয় পলিটিক্যাল বিষয়, উগ্রবাদ, অথবা এটার জন্য আলাদা একটা বাহিনী থাকতে পারে, যারা সরাসরি আইনের আওতায় কাজ করবে এবং সেই আইনের আওতায় নিয়ে আসবে যদি এই ধরনের কোনো চক্র বা মহল থাকে বা কাজ করে। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যায়ে রাখবো। এর পরবর্তীতে আমরা এটারই আরো ডিটেইলে যাবো যে এই সংস্কারগুলো আসলে এক্সাক্টলি এর রূপরেখাটা কেমন হতে পারে এবং বিভিন্ন পর্যায়ে আসলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সেই সাথে আপনাদেরও যদি কারোর কোনো পরামর্শ থাকে শেয়ার করলে সুবিধা হবে এবং আপনারা সরাসরি যে জাতীয় কমিটিগুলা তৈরি হয়েছে স্পেশালি পুলিশ সংস্কারের জন্য, সেখানেও আপনারা যোগ দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।